এইটার জন্য মানুষ ক্ষুব্ধ হয়ে যাচ্ছে। বিএনপি বুঝতেছে না, মানুষ কিন্তু এখন এতটাই ক্ষুব্ধ হয়ে যাচ্ছে, যে কোনো মুহূর্তে যে কোনো মুহূর্তে জনগণ বিক্ষোভে ফেটে উঠবে। এখানে জামাত এনসিপি কিছুই লাগবে না। আর জামাত এনসিপি যেটা মনে করছে যে বিএনপি কে পতন ঘটাবে, হয়তো ঘটাতে পারবে, কিন্তু তারপর কি হবে? যে বন্যার মতো লোক রাস্তায় নেমে আসবে, ওরা তো জামাত না, ওরা তো এনসিপি না, ওরা তো মানুষ, সাধারণ মানুষ আমার আপনার মতো। এবং আওয়ামী লীগেরও কোটি কোটি লোক রাস্তায় নেমে আসবে। তো সব মিলিয়ে একটা বিস্ফোরণ, একটা ভূমিকম্প অপেক্ষমান যে কোনো মুহূর্তে হবে। মানুষ নেমে আসবে রাস্তায়। আমার প্রশ্ন হচ্ছে যে 2 মাসে কি এমন ঘটলো, এক জ্বালানি সংকট ছাড়া কি এমন ঘটলো যে মানুষ ক্ষুব্ধ হয়ে আছে, মানুষ ফুঁসে উঠবে, বিস্ফোরণ ঘটাবে? 2 মাসে ওই যে মানুষের প্রথম কি ছিল, যে 18 মাসে মানুষ ক্ষুব্ধ ছিল তার উপর, রাইট। ইউনূসের উপর, তার ব্যর্থতার জন্য। আমরা সবাই ইউনূসের উপর ক্ষুব্ধ ছিলাম। তো এই জন্য আমরা বিএনপি কে ভোট দিয়েছি, যে ওরা যেন এসে একটা নতুন কিছু করে। তো বিএনপির সময় তো মাজারে হামলা হচ্ছে, বিএনপির সময় পীরের উপর হামলা হচ্ছে, ঠিক মানে যেন ইউনূসের সেই অবৈধ সরকারের, অবৈধ প্রশাসনের ধারাবাহিকতা। আরেকটা ওয়ান তো বাকি আছে বিএনপি, ওটাকে এখন মাইনাস করা হবে, ওইদিকে এগোচ্ছে। কাজে এই যে রাস্তায় যাচ্ছে, হুমকি দিচ্ছে, এগুলো নেহায়েত হুমকি না। আপনি জানেন, আমরা সবাই জানি, এদের কাছে প্রচুর অস্ত্র আছে, তারা নিজেরাই স্বীকার করেছে। এবং তাদের কাছে বিদেশি অর্থ আছে, অর্থায়ন আছে। পাশাপাশি ইউনূসের মতো একটা দুর্বৃত্ত দানব। আর গোলামি চুক্তি, গোলামি চুক্তি, এগুলো তো আপনি ওই 72 সাল থেকে শুনতেছেন, তাই না? সবাই বলে যে অমুকের গোলামি চুক্তি, তমুকের গোলামি চুক্তি, মুজিবের গোলামি চুক্তি, শুনছেন তো? হাসিনার গোলামি চুক্তি। কিন্তু আমরা তো দেখতেছি আমরা গোলাম হয়েছি ইউনূসের চুক্তির মাধ্যমে। এবং আমরা একদম ওই যে আফ্রিকার জঙ্গল থেকে যেরকম আমেরিকানরা লোক ধরে নিয়ে এসে একে দাস বানাতো, দাস বানাতো, আমরা কেনা দাসও না, আমরা একদম ডাইরেক্ট গোলাম হয়ে গেছি। এবং এই ঘুটঘুটে অন্ধকার পরিস্থিতি থেকে কি হবে? শুধু আপনাকে আমি একটা জিনিস বিনয়ের সাথে মনে করাই, যে এই সেনাবাহিনী কিন্তু এখনো ঢাকায় আছে, সেনাবাহিনী কিন্তু ব্যারাকে ফেরত যায়নি। সঙ্গে আলোচনায় যুক্ত রয়েছেন অতিথি হিসেবে ব্রিজের সম্পাদক সিনিয়র সাংবাদিক সালাউদ্দিন সোহেব চৌধুরী। সাংবাদিক সালাউদ্দিন সোহেব চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে, এবং নিঃসন্দেহে আমরা গুরুত্বপূর্ণ বেশ কয়েকটা বিষয় একটু আলোচনা করব, আপনার মতামত জানতে চাইবো। আমি প্রথমেই একটু দৃষ্টি আকর্ষণ করছি আপনার কাছে, সেটা হচ্ছে যে জামাত এবং এনসিপি জুলাই আন্দোলনকে কেন্দ্র করে রাজপথে নেমেছে, তারা কর্মসূচি ঘোষণা করেছে, এবং একটা গুঞ্জন এর মধ্যে কেউ তোলার চেষ্টা করছে বা তোলা হয়েছে যে এই সরকার বেশি দিন থাকতে পারবে না। এই আন্দোলনের সঙ্গে এই গুঞ্জনের কোনো সম্পৃক্ততা আছে কিনা? এবং একই সঙ্গে প্রশ্ন, জামাতের পক্ষ থেকে, জামাতের হয়ে সুশীল সমাজের পক্ষ থেকে অনেকে হুমকি দিচ্ছেন যে আওয়ামী লীগের মতো শক্তিশালী দলকেও, সরকারকেও ক্ষমতায় আমরা থাকতে দেইনি, এই সরকারকেও বেশি দিন ক্ষমতা থাকতে দেওয়া হবে না। আসলে এগুলো কি শুধুই হুঙ্কার, হুঁশিয়ারি, রাজনৈতিক ভাষা, নাকি ভেতরে পেছনে কোনো রহস্য রয়েছে? অনেক অনেক ধন্যবাদ পান্ডা ভাই। দেখুন, আওয়ামী লীগ 17 বছর যখন ক্ষমতায় ছিল, আপনি জানেন, আমরা সবাই জানি, জুলাইতে যখন এই কথিত কোটা আন্দোলন শুরু হয়, তখন শুরুর দিকে যে ওই সরকারের যারা নীতি নির্ধারক, ওনারা কিন্তু বোঝেন নাই যে আসল মতলবটা কি। আসল মতলবটা ছিল সরকার পতন ঘটানো, এবং ঘটিয়ে দিয়েছিল। তো ওটা তো একটা অসমাপ্ত পাঠ ছিল, কারণ ওই সময়ে আসলে ওরা -2 -1 ইমপ্লিমেন্ট, বাস্তবায়িত করেছে। আরো মাইনাস, আরেকটা ওয়ান তো বাকি আছে বিএনপি, ওটাকে এখন মাইনাস করা হবে, ওইদিকে এগোচ্ছে। কাজে এই যে রাস্তায় যাচ্ছে, হুমকি দিচ্ছে, এগুলো নেহায়েত হুমকি না। আপনি জানেন, আমরা সবাই জানি, এদের কাছে প্রচুর অস্ত্র আছে, তারা নিজেরাই স্বীকার করেছে। এবং তাদের কাছে বিদেশি অর্থ আছে, অর্থায়ন আছে। পাশাপাশি ইউনূসের মতো একটা দুর্বৃত্ত দানব ঢাকাতেই বসে আছে, তার সঙ্গী সাথীরা বসে আছে। এবং লক্ষ্য করেন যে ইউনূসের লোকজনেরা মিডিয়াতে কথা বলতে শুরু করেছে, এবং যারা বিদেশে ছিল তারাও বাংলাদেশে আসতে শুরু করেছে। তার মানে ওরা একটা লক্ষ্য নিয়ে এগোচ্ছে। এবং বিএনপি যদি এটাকে এখন না বোঝে, তাহলে যে কোনো সময় যে কোনো অঘটন ঘটিয়ে দিবে ওরা। আহ, কেন এর আগের সরকারগুলো তো মোটামুটি 5 বছর করে মেয়াদ পূর্ণ করেছে। এখন জামাত এনসিপি যে হুঙ্কার ছাড়ছে, তাতে করে এত বেশি আতঙ্কিত হওয়ার কি কারণ রয়েছে যে তারা এই সরকারকেও ফেলে দিতে পারে?
দেখুন আপনি বলছেন বিএনপি ডক্টর এবং ইউনূস রয়েছে, ডক্টর ইউনূসের সাঙ্গপাঙ্গরা রয়েছে, মানে এর সাথে আরো বৃহৎ শক্তি রয়েছে কিনা, বা তাদের এত আত্মবিশ্বাস কেন, কেন তারা এই ভাষায় কথা বলছে? কারণ তারা জানে যে বাংলাদেশে যে আলটিমেট প্ল্যান, মূল পরিকল্পনা মার্কিন ডিপ স্টেটের এখানে সামরিক ঘাঁটি করবে, যে সামরিক ঘাঁটিটা কিন্তু ওরা পাকিস্তানেও করতে পারে নাই। কাজে সামরিক ঘাঁটি করার জন্য এই সরকারকে পতন ঘটাতে হবে এবং ঘটায় দিবে। আর ওরা জামাত বলেন, এনসিপি বলেন, ইউরোজ বলেন, তারা যে কোনো শর্তে, কারণ তারা তো সে বাংলাদেশের অস্তিত্ব বিশ্বাস করে না, কাজে তারা যে কোনো শর্তে সবকিছু করতেই রাজি আছে। দ্বিতীয় যে বিষয়টা সবচেয়ে এখানে ইম্পর্টেন্ট, সেটা হলো যে দেখুন, একটু ইতিহাসের দিকে যে তাকান, তো আওয়ামী লীগ বিহীন যে নির্বাচন হয়েছিল 96 সালে, সেই নির্বাচনের সাহিত্য কিন্তু খুব অল্প সময় ছিল। এবারও আওয়ামী লীগ শুধু না, একদম সেকুলার ধর্মনিরপেক্ষ এবং বাম রাজনৈতিক দল কেউই নির্বাচনে ছিল না। কাজে এখানে বিএনপি আর জামাত এরা মিলে একটা সরকার, এটা আমাকে আমার বারবার মনে হয় যে ঠিক 96 সালে যেমন ফ্রিডম পার্টি ছিল এ সংসদে, আপনারা মনে আছে, খুব অল্প দিন টিকে ছিল। তো ওই দিকেই হাঁটছে, ওই দিকেই সবকিছু এগিয়ে যাচ্ছে। তো আমার মনে হয় না যে এটা বিএনপি এখনো অনুধাবন করতে পারছে। আপনি 96 সালের নির্বাচনের কথা বলছেন, নিশ্চয়ই 15ই ফেব্রুয়ারি নির্বাচনের কথা, 30 জুনের নির্বাচন না, 15ই ফেব্রুয়ারি নির্বাচন। সেই সময় তো আওয়ামী লীগের অন্যরকম একটি গ্রহণযোগ্যতা ছিল, তুমুল জনপ্রিয়তা ছিল। এখনো নিশ্চয়ই আওয়ামী লীগ কর্মী সমর্থক অসংখ্য রয়েছে, কিন্তু সেই আওয়ামী লীগ আর এই আওয়ামী লীগের সঙ্গে আমরা কি কম্পারিজনটা টানতে পারি? এবং তখন তারা যে সুসংগঠিত অবস্থা ছিল, এখন তো নিশ্চয়ই সেই ধরনের সুসংগঠিত অবস্থায় তারা নেই। তাহলে কেন আপনি এটাকে মিলাচ্ছেন যে ওটাও আওয়ামী লীগ বিহীন নির্বাচন হয়েছিল বিধায় তারা ক্ষমতা মাত্র 15 দিন ছিল, এখন ও যে সরকার গঠিত হয়েছে আওয়ামী লীগ বিহীন নির্বাচনের মাধ্যমে, আহ এটি আমাদের আসলে খুব সহজভাবে মেলানোর সুযোগ আছে কিনা? 96 নির্বাচনে আওয়ামী লীগ কিন্তু তখন ক্ষমতাসীন দল হিসেবে পরীক্ষা দেয় নাই। কারণ 91 নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসছিল, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতাসীন দল হিসেবে 17 বছরে পরীক্ষা দিয়েছে। একটা ছোট্ট ঘটনা দেখুন, যে এই যে হামের টিকার অভাবে 200-র বেশি শিশু মারা গেছে, যখন কোভিড হলো, অনেক অনেক উন্নত দেশও কোভিডের টিকা কিন্তু পায় নাই, কিন্তু শেখ হাসিনা ঠিকই বাংলাদেশের জন্য কোভিডের টিকা জোগাড় করে ফেলছিলেন। এবং আজকে যারা কথিত সুশীল, যাদেরকে আপনারা বলেন বা আমরাও বলি, এবং এমনকি কিছু সাংবাদিক, ডেভিড বার্গম্যান ফর এক্সাম্পল, নাম নিয়েই বললাম, ওরা কিন্তু বলেছিল যে বাংলাদেশে 20 লাখ লোক মারা যাবে, 30 লাখ লোক মারা যাবে, বলেছিল না 1 কোটি লোক মারা যাবে। এটা আসলে কি মরেছিল? মরে নাই। ইন্ডিয়াতে লাখ লাখ লোক মারা গেছে, আমেরিকাতে বিপুল সংখ্যক কোটি লোক মারা গেছে, পাকিস্তানে মারা গেছে, বাংলাদেশে মরে নাই কেন? শেখ হাসিনা টিকা জোগাড় করে ফেলতেন। এই যে পরীক্ষায় উনি উত্তীর্ণ 100-র মধ্যে 100, আর এখন কি হলো? আমের টিকা তো নাই, আমি টিকার অভাবে 200-র বেশি শিশু মারা গেল। আমি তো নিশ্চিত যে শেখ হাসিনা এখন ক্ষমতা থাকলে উনি শুধু হাসপাতালে ছুটি দিতেন না, যে বাবা মারা তাদের সন্তান হারিয়েছেন তাদেরকে উনি ওনার গণভবনে হোক, অফিসে হোক, ডেকে সমবেদনা প্রকাশ করতেন। একটা মানবিকতা ওনার মধ্যে যে ছিল, বা এটা তো সত্যি। কাজেই এই জিনিসটা তো নাই, পাচ্ছি না তো আমরা। কাজেই এই যে সরকার এখন পরীক্ষা দিতে আসছে বিএনপি তৃতীয়বারের মতো, আগের দ্বিতীয় দুইবারে কিন্তু শেখ হাসিনার যেমন দেখানোর মতো অনেক কিছু আছে। আপনি বলবেন ফ্যাসিস্ট, তো যদি ফ্যাসিস্ট বলেন শেখ হাসিনাকে, মানলাম ফ্যাসিস্ট, তাহলে সিঙ্গাপুরের যে উন্নতির পিছনে ফ্যাসিস্ট লি কুয়ান, দক্ষিণ কোরিয়ার উন্নতির পিছনে ফ্যাসিস্ট জেনারেল পার্ক, ইন্দোনেশিয়ার উন্নতির পিছনে ফ্যাসিস্ট সুহার্তো। তাহলে ফ্যাসিস্ট বলতে মানে কি? কঠোর শাসক। একটা এত বড় দেশ, ছোট্ট একটা দেশ, এত বড় লোক এটাকে উন্নতি করে দিয়েছে। আপনি শেখ হাসিনাকে গালি দিতে হলে ওনার মেট্রো রেলে চলতে হয়, ওনার এলিভেটেড এক্সপ্রেস পথে চলতে হয়, ওনার পদ্মা সেতুতে চলতে হয়। তো বিএনপির আগের দুইবারে কি কিছু আছে? কোনো আছে? নাই তো। বরঞ্চ ও বিএনপিরই নেতা, একজন সাবেক সংসদ সদস্য, উনি বলছেন যে খাম্বা, হাওয়া ভবন ইত্যাদি, মানে বলছেন যে এখন যে ট্রাক্টর দিচ্ছে এটা ওটার মতনই আর একটা জিনিস হবে। তো কাজেই আপনি তো উদাহরণ দিতে পারতেছেন না।
শেখ হাসিনাকে গালি দেন, শেখ হাসিনাতে যত ইচ্ছা সমালোচনা করেন, আরো কিছু বলেন, কিন্তু শেখ হাসিনার মতো অন্তত কাজ করে দেখান, ওনার থেকে বেশি তো পারবেন না আপনারা। তো এটা তো পারছেন না। কাজে মানুষ, আপনি যারা বললেন যে এত কি সহজ, এখন তো অনেক সহজ, কারণ শুধু আওয়ামী লীগের লোক না, ধরেন আমি তো ভোট দিয়েছি, আপনিও দিয়েছেন, ভোট তো আমরা তো বিএনপিকেই দিয়েছি, আমি তো জামাতকে ভোট দিব না। তো ভোটার হিসেবে আমার যে একটা প্রত্যাশা ছিল যে বিএনপি কিছু করুক, ভালো কিছু করুক, একটা সুস্থ রাজনৈতিক ধারা আনুক, ইউনূসের মতো দুর্বৃত্তপনা না থাকুক, সেটাকে আমরা দেখতেছি 2 মাসে, দেখি নাই তো। বরং তো ওই, আমি একটা যদি উদাহরণ এভাবে দিব যে 30-40 বছর আগে একবার ওই অভিনেতা দুজল সাহেবের খাবারের বাড়িতে গেলাম, গিয়ে দেখুন 10 জন লোক বিচার দেখতেছে, এই তামিল তেলেগু ইত্যাদি সিনেমা, কপি পেস্ট কপি পেস্ট কপি পেস্ট। তো তারেক রহমান সাহেবের এই যে আই হ্যাভ এ প্ল্যান, এটা মার্টিন লুথার কিং এর কপি, তারপরে জাস্টিন ট্রুডোর মতো রাস্তায় হাঁটেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ভালো, ঠিক আছে, করেন, কিন্তু কপি করতে হবে কেন? নিজের সক্রিয়তাটা দেখান, শেখ হাসিনার মতন থাকেন। শেখ হাসিনা তো কাউকে কপি করে নাই, শেখ হাসিনা শেখ হাসিনার মতো ছিল, জওহরলাল নেহরু জওহরলাল নেহরুর মতো ছিল, ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধীর মতো ছিল, বেনজির ভুট্টো বেনজির ভুট্টোর মতো ছিল। সেরকম থাকেন, মাহাথির মোহাম্মদের মতো থাকেন, আপনাদের আদর্শ যেহেতু মাহাথির মোহাম্মদ, তার মতোই থাকেন। কিন্তু আপনার তো সব কপি পেস্ট রাজনীতি করতেছেন, কপি পেস্ট রাজনীতি করেন, কিন্তু আমাদের তো ভাই বাস্তবতাটা কি? পাম্পে তেল নাই, কালকে শুনলাম বাজারে ভোজ্য তেলও পাওয়া যাচ্ছে না, তাই না? তো আমরা যারা মধ্যবিত্ত, আমাদের তো ভাই কোনো অবৈধ অর্থ নাই, দুর্নীতি টাকাও নাই, আমাদের তো একটা জিনিস দাম বাড়লেই কষ্ট হয়, তারপরে এটা নাই সেটা নাই, আমের শিশু মারা যাচ্ছে। আমরা কিন্তু বাঙালি ভীষণ আবেগপ্রবণ একটা জাতি, 200-র বেশি শিশু মরে গেল, কোনো কিছু নাই, একটা তদন্ত কমিশন নাই, এটা নিয়ে কোনো কেউ কথা বলছেন না কেন? তার মানে কি ইউনূস, নূরজাহান, ওরা মেরেছে, মারুক না, সমস্যা কোথায়? ওরা তো দায় মুক্তি পেয়ে গেছে, দেখেন না, শত শত লোক মেরে দিল, পুলিশ সহ দায় মুক্তি। তো 200 ছেলে শিশু মরেছে, 2000 বলে সমস্যা কি? ওটা তো সাধারণ মানুষ মরেছে, মরুক, ইউনূস নূরজাহান করেছে, ওটা দায় মুক্তি। এইটার জন্য মানুষ ক্ষুব্ধ হয়ে যাচ্ছে, বিএনপি বুঝতেছে না। মানুষ কিন্তু এখন এতটাই ক্ষুব্ধ হয়ে যাচ্ছে, যে কোনো মুহূর্তে, যে কোনো মুহূর্তে জনগণ বিক্ষোভে ফেটে উঠবে। এখানে জামাত এনসিপি কিছুই লাগবে না। আর জামাত এনসিপি যেটা মনে করছে যে বিএনপি কে পতন ঘটাবে, হয়তো ঘটাতে পারবে, কিন্তু তারপর কি হবে? যে বন্যার মতো লোক রাস্তায় নেমে আসবে, ওরা তো জামাত না, ওরা তো এনসিপি না, ওরা তো মানুষ, সাধারণ মানুষ, আমার আপনার মতো। এবং আওয়ামী লীগেরও কোটি কোটি লোক রাস্তায় নেমে আসবে। তো ওই বন্যার জলে, মানুষের বন্যায়, জামাত এনসিপি বঙ্গোপসাগরে যাবে না প্রশান্ত মহাসাগরে যাবে আমি জানি না, কিন্তু বিএনপি বিপদ আছে। তাহলে সেই মানে বিস্ফোরণ যদি ঘটে, তাতে লাভটা কার হবে? এবং আমি এর সঙ্গে আরেকটি প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে যে জামাত এনসিপি আন্দোলনের ঘোষণা দিয়েছে, আহ এবার যদি মানুষ নামে তাহলে কাদের কথায় নামবে? নিজেরাই স্বতঃস্ফূর্তভাবে নামবে, নাকি 24-5 আগস্টের আগে কোটা বিরোধী আন্দোলনের আড়ালে তারা যেভাবে মানুষের সেন্টিমেন্টকে ইউজ করেছিল, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, মুক্তিযুদ্ধের স্লোগান ইউজ করে, মানুষ তো প্রতারিত হয়েছে, তো মানুষ কি বারবার প্রতারিত হওয়ার জন্য রাজপথে নামবে? মানুষ কিন্তু বুঝতেছে তারা প্রতারিত, আপনি যেটা বললেন। তারপরে স্নাইপার রাইফেলের গল্প তো আমরা এখন শুনে ফেলছি, যে স্নাইপার রাইফেল তো এটা এটা অ্যারেঞ্জ করে মারা হয়েছে মানুষকে। তো যেমন ভূমিকম্প যদি শুরু হয়, কাউকে বলতে হয় না ঘর থেকে নেমে আসো, মানুষ দৌড়ায় নেমে যায়। এইবার মানুষ নিজের তাগিদে নামবে। আপনার আমার মতো মধ্যবিত্ত, যাদের তেল কিনতে কষ্ট হচ্ছে, জিনিসের দাম বাড়লে আমাদের আমাদের তো আয় ভাই সীমিত। আপনি তো মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, শ্রমজীবী, এরাই তো বৃহত্তর জনগোষ্ঠী। কোটিপতি কয়জন? কয়জন কোটিপতি আছে? গণলে ধরেন 50 লাখ কোটিপতি আছে, কিন্তু 17.5 কোটি লোক তো আমাদের মতো মানুষ। কাজে বিস্ফোরণটা মানুষের মধ্যেই হবে। এমনকি দেখবেন জামাতের লোক জামাতকে পিটাবে, এনসিপির লোক এনসিপি কে পিটাবে, কারণ ওরাও তো বক্তব্য হয়ে যাচ্ছে। এনসিপির যে এই যে 18 মাসে কয়েকজন মাত্র গাড়ি ঘোড়ার মালিক হয়ে গেল, রাস্তা থেকে উঠে এসে, তাই না? বাকিরা কি কিছু পায় নাই? বা জামাতে ইসলামীর যারা লক্ষ লক্ষ লোক, ওরা কি কিছু পায় নাই? তো ওরা তো রাস্তায় আছে এখনো। তারপরে আরেকটা পার্টির নাম তো বলছি না আমরা, জাতীয় পার্টি, ওদেরও তো একটা সমর্থক গোষ্ঠী আছে। তো সব মিলিয়ে একটা বিস্ফোরণ, একটা ভূমিকম্প অপেক্ষমান, যে কোনো মুহূর্তে হবে, মানুষ নেমে আসবে রাস্তায়।
আমার প্রশ্ন হচ্ছে যে 2 মাসে কি এমন ঘটলো, এক জ্বালানি সংকট ছাড়া কি এমন ঘটলো যে মানুষ ক্ষুব্ধ হয়ে আছে, মানুষ ফুঁসে উঠবে, বিস্ফোরণ ঘটাবে? 2 মাসে ওই যে মানুষের প্রথম কি ছিল, যে 18 মাসে মানুষ ক্ষুব্ধ ছিল তার উপর, রাইট। ইউনূসের উপর, তার ব্যর্থতার জন্য। আমরা সবাই ইউনূসের উপর ক্ষুব্ধ ছিলাম। তো এই জন্য আমরা বিএনপিকে ভোট দিয়েছি, যে ওরা যেন এসে একটা নতুন কিছু করে। তো বিএনপির সময় তো মাজারে হামলা হচ্ছে, বিএনপির সময়ও পীরের উপর হামলা হচ্ছে, ঠিক মানে যেন ইউনূসের সেই অবৈধ সরকারের, অবৈধ প্রশাসনের ধারাবাহিকতা। তো মানুষ তো সেই প্রত্যাশা তাদের, মানে মানুষ তো এখন আবার নতুন করে প্রতারিত। প্রতারিত 2 মাসেই মানুষ বুঝে গেছে। আর বাংলাদেশের মানুষ এখন এত সচেতন হয়ে গেছে, ওই 2024-এ একবার ধোকা খাওয়ার পর ওরা এখন আর কাউকে অনেকদিন সময় দিবে না। ইউনূসের সময়ও তো দেয় নাই, 18 মাসেই তো আপনি জানেন যে রাস্তায় সেনাবাহিনী ছিল বা ইউনূসের গুন্ডা বাহিনী ছিল। তারপরেও তো মানুষ যেভাবে ফুসেছিল, যদি ফেব্রুয়ারিতে নির্বাচন ইউনূস না দিত, তারপরে তো মানুষ রাস্তায় নেমে আসতো। কাজে বিএনপিকে এখন আর মানুষ 6 মাস সময় দিবে না, 1 বছর সময় দিবে না। সর্বোচ্চ বিএনপিকে 3 মাস সময় দিবে, 2 মাস চলে গেছে। আগামী 1 মাস বিএনপিকে এই কপি পেস্ট করার মানে যে লোক দেখানো যে জিনিসপত্র, এগুলো বাদ দিয়ে, কৃত্রিমতা বাদ দিয়ে বেসিক জিনিস করতে হবে। দ্বিতীয় কথা হলো, ইউনূসের করা চুক্তি আমেরিকার সাথে, যে গোলামি চুক্তি, চুক্তি বাতিল করতে হবে। ইউনূসের বিরুদ্ধে তদন্ত করতে হবে। ইউনূসের যে উপদেষ্টা যারা চুরি করেছে, ডাকাতি করেছে, এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। মানুষকে বোঝাতে হবে যে এইটা ইউনূস সরকার নয়, এটা বাংলাদেশের মানুষের, আমাদের সরকার, আমরা ভোট দিয়ে করেছি। সেই আস্থাটার জায়গা নিতে হবে। এখন মানুষ বুঝে গেছে, আমিও বুঝতেছি যে এইটা ইউনূসের একটা কন্টিনিউয়েশন, আর কিছুই না। গোলামি চুক্তির কথা বলছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে, আমি সেই বিষয়টি আহ আপনার সামনে কাছে আগে আপনি প্রসঙ্গ চাইছেন। যাই হোক, ডক্টর ইউনূস সরকার তো 1.5 বছর ধরে অনবরত সেই একই ভাঙা রেকর্ড বাজিয়েছে যে ভারতের সঙ্গে আহ বাংলাদেশ দাসখত করেছে, আওয়ামী লীগ সরকার গোলামি চুক্তি করেছে, দেশকে বিক্রি করে দিয়েছে। কিন্তু সেই দেশ বিক্রি করার মতো কোনো চুক্তি তারা দেখাতে পারলো না। তারা তো ক্ষমতায় ছিল, কোনো চুক্তি তারা বাতিলও করেনি, উল্লেখযোগ্য কোনো চুক্তি। এখন জ্বালানি সংকটকে কেন্দ্র করে আবারও সেই মার্কিন বাণিজ্য চুক্তি বিষয়টি সামনে এসেছে, যেটি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের শুল্ক চুক্তি হিসেবে সবাই জানেন। এই চুক্তি নিয়ে আবার নতুন করে কথাবার্তা হচ্ছে এবং অর্থনীতিবিদ থেকে শুরু করে সবাই এখন এই বিষয়ে কনসার্ন। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন যে ইরান যুদ্ধ আমাদের জ্বালানি সংকটের জন্য যতটা না দায়ী, তার চেয়ে বেশি সংকট, মানে সংকট ঘনীভূত হবে এই বাণিজ্য চুক্তিকে কেন্দ্র করে। আপনার মন্তব্য জানতে চাইছি, আসলে কোন অবস্থায়, কি কারণে এখন আমাদেরকে এতটা ভয়ের মধ্যে পড়তে হচ্ছে? প্রথমত দেখুন, এই বাণিজ্য চুক্তি, এটা কিন্তু মার্কিন সুপ্রিম কোর্টে এটাকে স্থগিত করে দেবে, যার কারণে গত মাসেই মালয়েশিয়া এই চুক্তি বাতিল ঘোষণা করেছে। চুক্তি করার পরও বাতিল। পাকিস্তান কিন্তু এই চুক্তি করেছে, সেখানে কিন্তু ক্লজ নাই যে পাকিস্তান রাশিয়া থেকে, ইরান থেকে তেল কিনলে আমেরিকার পারমিশন লাগবে, এই ক্লজটা নাই। আমাদেরকে সব ক্লজ চাপা দিতে, 15টা বোয়িং বিমান কিনতে হবে। বিমান এমনি চলে না, বিমান খোঁড়ায় খোঁড়ায় চলতেছে, একটা লোকসানি প্রতিষ্ঠান আবার 15টা বিমান কিনো, মানে এটা এমনি চলে না। পাকিস্তানের মতন দেশ, তাদের পিআইএ, পাকিস্তান ইন্টারন্যাশনাল পিআইএ বিমানের মতো তাদের সরকারি এই বিমান কোম্পানির বিক্রি করে দিচ্ছে প্রাইভেট সেক্টরে। বিমান বিক্রি করে দেন, দিয়ে আমেরিকাকে বলেন যে আমাদের তো বিমানই নাই, এয়ারক্রাফট দিয়ে কি করবো, ওটা আমার কেনার দরকার নাই, কৌশল করেন, এই চুক্তি থেকে বের হয়ে আসেন। আর যেটা বললেন যে এই বিএনপি, জামাত, ইউনূস বলেছে আওয়ামী লীগ গোলামি চুক্তি করেছে, তারপরে ওই আসিফ নজরুল বলেছিল 26 লাখ ভারতীয় বাংলাদেশে কাজ করছে বলেছে না, তো 26 লাখ লোক তো 2600ও দেখলাম না। আর গোলামি চুক্তি, গোলামি চুক্তি, এগুলো তো আপনি ওই 72 সাল থেকে শুনতেছেন, তাই না? সবাই বলে যে অমুকের গোলামি চুক্তি, তমুকের গোলামি চুক্তি, মুজিবের গোলামি চুক্তি, শুনছেন তো, হাসিনার গোলামি চুক্তি। কিন্তু আমরা তো দেখতেছি আমরা গোলাম হয়েছি ইউনূসের চুক্তির মাধ্যমে। এবং আমরা একদম ওই যে আফ্রিকার জঙ্গল থেকে যেরকম আমেরিকানরা লোক ধরে নিয়ে এসে দাস বানাতো, দাস বানাতো, আমরা কেনা দাসও না, আমরা একদম ডাইরেক্ট গোলাম হয়ে গেছি। এবং এই গোলামির চুক্তিতে যারা এখন সম্মতি দিবে, নীরব ভাবে অথবা অ্যাক্টিভলি, সেটা বিএনপি দিচ্ছে, ইউনূসকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। যেই লোক দেশ বিক্রি করে দিল, যেই লোক জাতিকে বিক্রি করে দিল, যে জাতির সাথে এত বড় প্রতারণা করলো,
সে এখনো ভিভিআইপি। 2 মাস ইউনূস সরকার, আপনাকে যে অ্যারেস্ট করেছিল ইউনূস সরকার অবৈধভাবে সাংবাদিক হিসেবে, যখন পৃথিবীব্যাপী ঝড় উঠলো, আন্তর্জাতিক গণমাধ্যমে আপনাকে নিয়ে নিউজের পর নিউজ, সেই জন্য তো আপনাকে ছাড়তে বাধ্য হলো। কিন্তু বিএনপি 2 মাসে আপনার মামলাটাকে প্রত্যাহার করেছে ভাই? করে তো নাই। আপনার তো এখনো কোর্টে গিয়ে হাজিরা দিতে হয়। তাহলে আপনি কি করে বুঝবেন যে এটা ইউনূসের কন্টিনিউয়েশন না? ইউনূসের করা মামলায় আপনি ভুগছেন। 2 মাস তো হয়ে গেছে, একটা মামলা প্রত্যাহার করতে কি 2 মাস লাগে? মাত্র 5 মিনিট লাগে। করছে না তো। ইউনূসের সবকিছু আগের মতনই আছে, শুধু খরচটা চেঞ্জ হয়ে গেছে। তো কাজেই এইখানে মার্কিন চুক্তি বলেন, গোলামি চুক্তি বলেন, সবকিছু বলেন, আমাদের সামনে একটা মানে একদম ঘুটঘুটে অন্ধকার পুরা জাতির সামনে। এবং এই ঘুটঘুটে অন্ধকার পরিস্থিতি থেকে কি হবে, শুধু আপনাকে আমি একটা জিনিস বিনয়ের সাথে মনে করাই, যে সেনাবাহিনী কিন্তু এখনো রাস্তায় আছে। সেনাবাহিনী কিন্তু ব্যারাকে ফেরত যায়নি। কেন যায়নি সেটা আমি জানি না, কিন্তু তাদের হয়তো মনে হচ্ছে যে এখনো ফেরত যাওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয় নাই। আর মনে তারা করছে এই জন্য যে পীরকে পিটিয়ে মারে, মব ভায়োলেন্স সবই তো হচ্ছে, চাঁদাবাজি, দখলবাজি সবই হচ্ছে। কাজেই সব মিলিয়ে পান্না ভাই, আমরা একটা মানে এই আপনার ওই ইংরেজিতে একটা শব্দ আছে, এটা বলে যে নেশন ইজ সিটিং অন টিকিং টাইম বম্ব। পুরো জাতিটা একটা টাইম বমের উপরে বসে আছে। কখন বিস্ফোরণ হবে আমরা জানি না। আর আমাদের ভাগ্যটাই তো খারাপ যে আমরা যাকে আস্থায় নিলাম, বিশ্বাসে নিলাম, এই বিএনপি কে ভোট দিলাম, সে বিএনপি কথা দিয়ে কথা রাখছে না এখন পর্যন্ত। আর বাকি আপনারা যারা সুধী সমাজ, যারা ইউনূসকে মনে করেছিলেন অনেক ভালো মানুষ, সেই ইউনূস তো এখন জাতিকে পুরা পিছনে ছুরি মেরে দিয়েছে। তো কাজে আমরা বারবার প্রতারিতই হচ্ছি ওই সুনীল গঙ্গোপাধ্যায়ের ভাষায়, যে কত বছর চলে গেল কেউ কথা রাখেনি, আমাদের কথা কেউ মনে রাখে না। আমার শেষ প্রশ্ন একটু জানতে চাই আপনার কাছে, সেটা হচ্ছে যে ডক্টর ইউনূস সব করে গেলেন এবং জ্বালানি সংকট কেন্দ্র করে আবার সেই চুক্তির বিষয়টি সামনে আসছে সবার মুখোমুখি, এখন সেই শুল্ক চুক্তির কথা। এবং আমরা তেল আমদানি করতে গেলে রাশিয়ার তেল আমদানি করতে হলে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রয়েছে রাশিয়া তেলের উপরে, এই কারণে আমরা কিনতে পারছি। এটা কিন্তু শুল্ক চুক্তির কারণে নয়। তবে শুল্ক চুক্তিতে আপনি যেমনটি বললেন যে বোয়িং বিমান কেনার কথা, কিংবা 15 বছরে $1500 কোটি জ্বালানি আমদানির কথা, কিংবা 15 বছরে $350 কোটি কৃষি সামগ্রী আনার যেসব কথাবার্তা রয়েছে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু রয়েছে। সেই জায়গা থেকেই আপনারা নিঃসন্দেহে গোলামি শব্দটা ইউজ করছেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে ডক্টর ইউনূস না এই মার্কিন এজেন্ট হয়ে এসেছিল, পশ্চিমাদের প্রতিনিধি হয়ে সে যা ইচ্ছা করে যাচ্ছিল, বিএনপি কেন সেই চুক্তি ধরে রাখলো? বা কেন বিএনপির পক্ষ থেকে বা পররাষ্ট্র প্রতিমন্ত্রী কিংবা পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিল তারা ওপেন বলছেন যে আমরা এই চুক্তি বাস্তবায়নের কাজ অব্যাহত রাখবো? কেন তারা এটি করছে, বিএনপি কেন করছে? বিএনপির বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান উনি কিন্তু বলে দিয়েছেন প্রকাশ্যে যে এই চুক্তি ইউনূস কিন্তু একা করেনি। এই চুক্তির পিছনে বিএনপি এবং জামাতের সম্মতি মতামত নিয়েই চুক্তি করেছে। তার মানে এই চুক্তিটা ইউনূসের চুক্তি না, এই চুক্তি বিএনপি এবং জামাতেরও চুক্তি। আর বিএনপি জামাতের চুক্তি ছিল বলেই বিএনপি কে অনেক ছাড় তো দিচ্ছে এখন পর্যন্ত পশ্চিমা বিশ্ব। কিন্তু সব থেকে বড় কথা হলো যে আপনি তো বিশ্ব ব্যাংকে টাকা পাচ্ছেন না, আইএমএফ টাকা দিবে না, দিচ্ছে না, এশীয় উন্নয়ন ব্যাংক দিচ্ছে না, চীনে গেছিল টাকা আনতে, সেটাও দিবে না, কেউ টাকা দিবে না। এখন আমেরিকার সঙ্গে আপনি যে চুক্তিটা করেছিলেন, এই কারণে আপনাদের আসলে একটা উদ্দেশ্য ছিল, আমি আপনাদের বলতে আপনাকে মিল করছি না, বিএনপি, এনসিপি, জামাত, এদের ইউনূস, তাদের একটা উদ্দেশ্য ছিল যে আমরা এমন একটা চুক্তি করে হলো ক্ষমতায় থাকি, এই চুক্তির ফলে আওয়ামী লীগ কোনোদিন বাংলাদেশের রাজনীতি আসবে না, আওয়ামী লীগ সেকুলার পলিটিক্যাল পার্টিরাও আসবে না, আমরা একা বসে বাংলাদেশে অন্তত পক্ষে 50 বছর, 1 বছর, 100 বছর ক্ষমতায় থাকবো। এই জন্য তারা এই চুক্তি সম্মতি দিয়েছিল। এবং এই কারণেই তারা এখন চুক্তির বিরোধিতা করতে পারছে না, কারণ ওরা তো দাসখত দিয়ে ক্ষমতায় আসছে। তো দাসখত দিয়ে যে ক্ষমতায় আছে সে তো ওই চুক্তি থেকে বের হতে পারবে না। এই চুক্তি থেকে একমাত্র বাংলাদেশের মানুষ বের হতে পারবে। 18 কোটি মানুষ যখন রাস্তায় চলে আসবে, তখন এই সমস্ত চুক্তি চুক্তি কোথায় চলে যাবে খুঁজেও পাবেন না। এবং আপনি তখন দেখবেন মার্কিনী বলেন, ব্রিটিশ বলেন, যা কিছুই বলেন, চোখ রাঙানি। বাঙালি কিন্তু চোখ রাঙানিকে ভয় পায় না।
বাঙালি কিন্তু মরছে, 71 সালে মরে দেখাইছে, 30 লাখ লোক মরে দেখাতে, প্রয়োজনে আরো 3 কোটি লোক মরে যাবে, কোনো সমস্যা নাই। বাঙালিকে আলেকজান্ডার দি গ্রেট, সেও কিন্তু এই বঙ্গে আসে নাই ভয়। আপনি তো জানেন মোগলরা পর্যন্ত কিন্তু এই বাংলাদেশে কিন্তু মোগলরাও আসে নাই, ওই দিল্লিতে এসে থেমে গেছে, এখানে আসে নাই। তো বাঙালি হলো অপরাজেয় জাতি, বাঙালির সাথে কেউ পারে নাই কখনো 30 লাখ প্রাণ দিয়ে, এবং সেই দিন আসবে শিগগিরই। এটা যদি বিএনপি উপলব্ধি করে, যেহেতু আমরা বিএনপিকে ভোট দিচ্ছি বা আমি তো দিচ্ছি, তাহলে খুবই ভালো। তারেক রহমান সাহেব যদি উপলব্ধি করেন খুবই ভালো, তাহলে উনি যদি বুঝে যান, তাহলে ওনার প্রতি বিনীত অনুরোধ, এই সমস্ত নাটক টাটক বাদ দেন, এই কপি পেস্ট এগুলা দেখানো বাদ দেন। আপনি মানুষের মনের ভাষাটা বোঝেন, দেয়ালের ভাষা শোনেন, দেয়াল কি বলে শুনেন, এবং মানুষ কি চায় সেটা করেন। তারপরে আপনি দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে, আমাদের অস্তিত্বের সার্বভৌমত্বের স্বার্থে ইউনূসের বিরুদ্ধে অ্যাকশন নিন, এবং অ্যাকশনটা এখনই নিন। তা না হলে আপনি সে আখেরে আপনি পস্তাবেন। বাঙালি জাতির কোনো সমস্যা হয়তো, আমরা খুব কষ্টে আছি, কিন্তু এটা দীর্ঘস্থায়ী হবে না। আমরা ঠিকই মুক্তি লাভ করবো। বললাম 3 লাখ 30 লাখ প্রাণ দিয়েছি, 3 কোটিও দিতে পারবো। আমরা কিন্তু মরতে জানি।